রক্তের কাঁপুনি থামিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। কখনো ভাবিনি ফাঁকা রাস্তার মতো হয়ে পড়ব। রাস্তায় তো কোনো ঘরবাড়ি থাকে না, না থাকে না। আমি কথা কথা বলার জন্য খুব ছটফট করতাম বলে মায়ের নাম রেখেছিলেন। প্রচণ্ড রোদের মধ্যে জন্মেছিলাম বলে বাবা নাম রেখেছিলেন রোদেলা। মায়ের দেয়া নামটাই থেকে যায়। তবে তা মায়ের প্রতি বাবার মমতা বা প্রেমের জন্য নয়। নামটা পাল্টাতে হয়েছিল ৩,০০০ টাকা দিয়ে। মা দিয়েছিলেন বাবাকে, মায়ের প্রথম উপার্জনের টাকা থেকে। মায়ের বিয়ে হয়েছিল ১৬ বছর বয়সে। ১০ মাসের কিছু সময় কম নিয়েই জন্ম নিয়েছিলাম। আমার জন্মের পরপরই মা নাকি পোশাক শ্রমিকের ছোট্ট একটা কাজ জুটিয়েছিলেন। টাকার অঙ্কটা একেবারে নগণ্য ছিল না। মা ঘরে টাকা রাখতেন না, বাবার প্রতি অনাস্থার কারণে। একদিন গভীর রাতে আমি খুব অসুস্থ পড়েছিলাম বলে মা কিছু না ভেবেই ছুটেছিলেন অন্ধকারে। ছুটেছিলেন তার বাড়িতে, যা আস্থা করে টাকা জমা রাখা যায়। মা টাকা ফিরে পেয়েছিলেন ঠিকই। ঘরে ফেরার পর মায়ের চোখে দেখেছিলাম এক অদ্ভুত রঙের ঘোর। বৃষ্টি নামবে নামবে করেও না নামলে আকাশে যে রঙের ঘোর লেগে থাকে, ঠিক সে রঙের ঘোর। এসবই দেখেছিলাম সেদিনকার অসুস্থ অন্ধকারে। ছায়ের মতো উড়ে গেল ৪-৫ বছর। পঞ্চম শ্রেণীতে উঠে গেছি তখন। বাবা মায়ের দ্বন্দ্ব, কলহ, সংঘাত সবই চলছিল পুরোদমে। মা তার আয়ের থেকে কিছু টাকা বাঁচিয়ে তার বাবা মাকে দিতেন। ঠিক সেই সময়টাতেই বাবা তার বহু পুরনো কাজ, ভ্যানে মালপত্র আনা নেওয়ার কারবার বাদ দিয়ে কাঁচা তরকারি ব্যবসা শুরু করলেন। মা বাড়িতে টাকা দিতেন বলে বাবা মারধর করতেন মাকে। এই চড়থাপ্পড় আর কি। মাকে মারতে নিষেধ করলে বাবা মাকে ক্ষিপ্রভাবে বিছানায় ছুঁড়ে ফেলতেন। ওই অতটুকুই। পঞ্চম শ্রেণীতে থাকতে থাকতেই মাকে বলেছিলাম, মা আমি তোমার মতো পোশাক শ্রমিকই হব। মা আশ্বাস দিয়েছিলেন। বলেছিলাম, রঙিন রঙিন পোশাক বানাবো মা। মা খুব ভারী কণ্ঠে বলেছিলেন, যদি পারিস জীবন ঢাকার জন্য রঙিন একটা পোশাক বানাস। হয়তো কিছু বুঝিনি, তাই নিশ্চুপ থেকেছিলাম। মাটিতে শিশির পড়ার আওয়াজ শুনতে শুনতে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী সম্পন্ন করে নবম শ্রেণীতে উঠে গেলাম। ভর্তি হতে চেয়েছিলাম বাণিজ্য বিভাগে, তাও পারিনি। বাবা জোর করে বিজ্ঞান বিভাগে ভর্তি করে দিলেন। ১ বছর পার করে ফেললাম।
খুব একটা সুবিধে হলো না। ব্যর্থ ছাত্রী হিসেবে ব্যর্থ, স্বপ্ন দেখতেও ব্যর্থ। তবু একটা স্বপ্ন ঠিকই দেখতাম, আর মাকে বলতাম, মা, আমি পোশাক শ্রমিকই হব তোমার মতো। আর যারা তোমার মতো নিজের পাওনাটুকু পেতে গিয়ে চোখে অস্থির উন্মাতাল ঘোর নিয়ে বাড়ি ফেরে, তাদের প্রত্যেককে একটা করে কালো পোশাক বানিয়ে দেব। বাবা মা বিয়ে ঠিক করলেন। বিয়ের সিদ্ধান্তটা নিতে গিয়ে তাদের মধ্যে খুব বন্ধুত্বের সৃষ্টি হলো। এই বন্ধুত্বটা আমার ভালো লেগেছিল না খারাপ লেগেছিল তা আজও নির্ণয় করতে পারিনি। যাই হোক, জানতে পারলাম ছেলে ব্যাংকে চাকরি করে। আমার রূপের প্রশংসা কে কি করতো জানি না, তবে সেইবার আয়নার সামনে দাঁড়িয়ে চেহারার কোথাও ব্যাংক ব্যাংক ব্যাপারটা পেলাম না। বোকাই ছিলাম একটু বেশি। ছেলে ব্যাংকের সুঠাম দারোয়ান, মেনে নেওয়া যায়। মনে আরেকটা ইচ্ছে ছিল, ভেবেছিলাম কলা বিভাগ থেকে আরেকবার এসএসসি পরীক্ষাটা দেব। এ কথাটা মাকে জানানোর মতো পরিবেশ পেলাম না। অগত্যা বিয়েই। স্বামী হিসেবে যাকে পেলাম তার মনটা ভালো, তবে আমায় নিয়ে কিছু আপত্তি ছিল তার। যেমন, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব একটা জৌলুসপূর্ণ না, খুব একটা মাপমতোও না। বলেছিলাম বড় মেয়ের খোঁজ মেলেনি। বলল মিলেছিল, তবে তুমি না হলে কচি কচি ফিল্টে আসতো না, তাই তোমাকেই বিয়ে করা। আমি মুখোমুখি হলাম সেই অন্ধকারের। চোখ রাখলাম মায়ের খোর লাগা চোখে। একা, আবার অন্ধকারে। ভালো লাগছিল না সেই দুপুরটাতে। ওর অফিস বন্ধ ছিল। একা বসে বসে ভাবছিলাম মানুষের শরীরের সাজানো মাংসের স্তরের কথা, মাংসের পুরুত্বের কথা। আমার স্বামীর ঠিক তখনই মাংস খাবার ইচ্ছে হলো, আমার শরীরে কচি মাংস। না বলে দিলাম, বলে দিলাম ওসব করতে একদম ইচ্ছে নেই। মাংস খাওয়ার পালাটাও জোর করে সেরে ফেললো। পুরুষ পশুর মতো পৌরুষ খাটালো। এসব দৃশ্য তোমরা নাই বা দেখলে, তোমাদের কল্পনায় তোমরা মনের মতন করে সাজিয়ে নিও। তোমরা তো কেবল আর্তনাদ শুনে নিজেদের খুব গভীরে লুকিয়ে যাও। আপাতত ফাঁকা রাস্তার মতো ঠিকানাবিহীন, আত্মহত্যা করার মতো সঠিক জায়গাটা খুঁজে পাচ্ছি না। আর নিজের শরীর মাংসকে পচবার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে বলেছি। তোমাকে কথা কিংবা রোদেলা যা বলে সম্বোধন করি না কেন, তোমার লেখাগুলো পড়ানোর কোনো যৌক্তিকতাই ছিল না। তবুও পড়ালাম ভয়ানক আক্ষেপ বোধ থেকে। তোমার চেতনা যে ক্ষত, সে ক্ষতের পুরোটাই আমি জেনে ফেলেছি, অথচ সে ক্ষত সারানোর কোনো সুযোগ নেই, হয়তো বা কোনো উপায় নেই এখন। আমি ক্ষতটাই পুড়িয়ে দিলাম। আমি মানুষের কিছু কিছু বোধ পুড়িয়ে দিলাম, যে বোধগুলো তোমাকে শুধু ক্ষতই উপহার দিয়েছিল।